আসসালামু আলাইকুম। রমজান স্পেশাল এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগত। দুদিন আগে আমার কমিউনিটি পোস্টে আপনাদের কাছে জানতে চেয়েছিলাম রমজান উপলক্ষে যদি আমি দই বানিয়ে দেখাই তাহলে কোন ধরনের দইয়ের রেসিপি দেখতে আপনারা সবথেকে বেশি পছন্দ করবেন। অপশন দিয়েছিলাম 4টা, যাতে সর্বমোট ভোট এসেছে 12,000। তার ভেতর থেকে 61% অর্থাৎ 7,320 জন ভোট করেছিলেন বাদামি রঙের মিষ্টি দইয়ে। তাই আজকের পর্বে আমি আপনাদেরকে ঘরে তৈরি দই বীজ দিয়ে অর্থাৎ দোকান থেকে কেনা টক দই ছাড়াই এই বাদামি রঙের মিষ্টি দইটা বানিয়ে দেখাবো। আশা করছি এই রমজানে এবং লকডাউনের সময়ে আপনাদের সবার এই রেসিপিটা উপকারে আসবে। চলুন তাহলে শুরু করা যাক। আপনারা সবাই জানেন তরল দুধকে জমাট বাঁধিয়ে দইয়ে পরিণত করতে গেলে এর ভেতরে অ্যাসিডিক কিছু একটা দিতে হয়, আর সেই কাজটা সব থেকে ভালো করে দই বীজ, যেটা কিনা আসলে টক দই। টক দইয়ে থাকা বিদ্যমান ব্যাকটেরিয়া অন্য দুধের সঙ্গে মিলিয়ে সেটাকেও জমিয়ে ফেলে। এখন এই টক দই আপনি চাইলে দোকান থেকে কিনতে পারেন, আবার ঘরে নিজেও বানিয়ে ফেলতে পারেন। টক দই দিয়েও টক দই বানানো যায়, তবে গত পর্বে আমি আপনাদেরকে 4টা ডিফারেন্ট উপায়ে অন্য কিছু অ্যাসিডিক উপাদানের সাহায্যে ঘরেই এই দই বীজটা বানিয়ে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা আগে একবার দেখে নিতে পারেন। তো আপনি ঘরে বানানো দই বীজ নেন আর দোকান থেকে কিনে আনেন, যেটাই নেন না কেন, প্রথম যে কাজটা সেটা হচ্ছে এটাকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে। কারণ দই বীজের মধ্যে মানে টক দইয়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে। এই পানিটাকে অবশ্যই আমাদের নিংড়ে ফেলতে হবে, কারণ পানি সহ এই দই বীজটা যদি আমরা অন্য দুধের মধ্যে দিই, দইটা জমার পরে এই পানিটা কিন্তু উড়ে যাবে না, এটা ওই দইয়ের মধ্যেই থাকবে। যখন আমরা দই কাটবো বা দইটা ভাঙবো, তারপরে কিন্তু এই পানিটা আস্তে আস্তে বের হতে থাকবে। বেশি পানি থাকলে কিন্তু দইটা ঠিকমতো জমেও না, আর খুব একটা ভালো লাগে না। এই জন্য প্রথম কাজ হচ্ছে দইয়ের পানিটাকে মানে দই বীজের পানিটাকে খুব ভালো করে ঝরিয়ে নেওয়া, তারপর এটাকে একবার খুব ভালো করে ফেটে নেওয়া, যাতে আমরা দুধের সঙ্গে খুব ভালো করে মেশাতে পারি। তো এটাকে আমি আধা ঘন্টার জন্য এভাবেই ছেড়ে দিচ্ছি। এবারে আমরা বাদামি রঙের দই বানানোর জন্য প্রথমে বাদামি রঙের দুধ বানিয়ে নিব। আর যেহেতু মিষ্টি দই চিনি লাগবে, এজন্য আমি এখানে হাফ কাপ চিনি দিয়েছি। আপনি যদি কম মিষ্টিওয়ালা দই খেতে চান তাহলে চিনির পরিমাণ কমিয়ে দিবেন, যেমন 1/4 কাপ। আর এই হাফ কাপ চিনির সঙ্গে আমি 1/4 কাপ পানি দিয়ে দিলাম, বা এমন পানি দিবেন যে চিনিটা জাস্ট একটু কাভার হয়ে যায়। তারপরে মিডিয়াম লো আছে আপনাকে জাল করতে থাকতে হবে যতক্ষণ না এটা একটু ক্যারামেল কালার আসছে। দেখতে পাচ্ছেন এক সাইড থেকে একটুখানি চিনি পুড়ে ক্যারামেল হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আপনাকে যেটা করতে হবে, নেড়ে চেড়ে মেশাতে থাকতে হবে। আগে থেকেই নাড়বেন না, যখনই দেখবেন ক্যারামেলের কালারটা দেখা যাচ্ছে তখনই নাড়াচাড়া শুরু করবেন। আর চুলার আঁচ কিন্তু ভুলেও বাড়াবেন না, তাহলে এই সময়টা আপনি পাবেন না, খুব তাড়াতাড়ি এটা পুড়ে যাবে। আর তাহলেই আপনার দইয়ের একেবারে সারে সর্বনাশ। ওই দই আপনি খেতে পারবেন না, ক্যারামেলের বাজে গন্ধ করবে এবং তেতো স্বাদের হবে। মিডিয়াম লো আছে এইভাবে নেড়ে চেড়ে সুন্দর একটা কালারের বা আপনার পছন্দ মতো কালারের ক্যারামেল যখন হয়ে যাবে, তখন এর মধ্যে আগে থেকে জাল করে নেওয়া গরম দুধ দিয়ে দিতে হবে। কাঁচা দুধ দেন আর জাল করা দুধ দেন, দুধটাকে অবশ্যই গরম হতে হবে, তাহলে এই ক্যারামেলটা সহজেই দুধের সঙ্গে মিশে যাবে। আমি 4 কাপ দুধ অর্থাৎ 1 লিটার দুধ জাল করে 3 কাপ বানিয়ে তারপরে এর মধ্যে ঢেলেছি। এই জন্য আমি এটাকে আর এখন অনেক সময় ধরে জাল করব না, জাস্ট ততক্ষণ ধরে এটাকে নেড়ে চেড়ে জাল করব যতক্ষণ না এই ক্যারামেলটা দুধের সঙ্গে পুরোপুরি মিশে যাচ্ছে। আপনি যদি দুধটা আগে থেকে জাল করে একটু কমিয়ে না রাখেন, তাহলে এই পর্যায়ে আপনার পছন্দ মতো ঘন করে নেবেন। তবে একটা রিকোয়েস্ট, যে মিষ্টি দই বানাতে গিয়ে 3 কেজি দুধকে 1 কেজি বা হাফ কেজি করবেন না, তাতে মিষ্টি দই হয় না, ওটা অনেকটা খিরসার মতো হয়ে যায়। ক্যারামেলটা দুধের সঙ্গে সুন্দরভাবে মিশে গিয়েছে। চুলা বন্ধ করে আমি সেটা নামিয়ে নিয়েছি এবং কিছুটা ঠান্ডা করে নিয়েছি। ভুলেও পুরোপুরি ঠান্ডা করা যাবে না, আর অবশ্যই মাঝে মাঝে এইভাবে নেড়ে চেড়ে দিবেন, এতে করে ওপরে মোটা সর পড়বে না ঠান্ডা হতে হতে, আর দুধটা সমানভাবে ঘন থাকবে। খুবই ইম্পর্ট্যান্ট এখানে হচ্ছে দুধের তাপমাত্রাটা ঠিক থাকা। আঙুলের মধ্যে ডোবানো যাবে, তবে আপনি অনেকক্ষণ কিন্তু দিয়েও রাখতে পারবেন না। মনে রাখবেন, যদি আপনার এই দুধটা বেশি ঠান্ডা হয়ে যায়, আপনার দই জমতে অনেক বেশি সময় নেবে, দইয়ে পানি উঠবে, এমনকি দই নাও জমতে পারে।
আর যদি বেশি গরম হয় ছানা কেটে যাবে, অতটা গরম আসলে রাখা যাবে না। তাই খুবই ইম্পর্ট্যান্ট এই দইয়ের জন্য দুধটাকে পরিমিতভাবে গরম রাখা। যদি আপনার কাছে কিচেন থার্মোমিটার থাকে তাহলে সেটাতে 43 থেকে 46 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে আপনার এই তাপমাত্রাটা থাকতে হবে। এরই মাঝে আপনারা দেখতে পেয়েছেন নিংড়ে রাখা সেই দই বীজটা আমি ভালো করে ফেটে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে একসঙ্গে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দুধের মধ্যে দই দেওয়ার আগে অবশ্যই ভালো করে ফেটে নিতে হবে, তাহলে দইয়ের সঙ্গে দুধটা খুব ভালো করে মিশে যাবে। দুধ আর দই একসঙ্গে মিশে গিয়েছে। এইবারে আমরা এই দুধের মিশ্রণটা জমাবো পছন্দ মতো পাত্রে। এর আগে আমি যতবার দইয়ের রেসিপি দিয়েছি সবথেকে বেশি যে প্রশ্নটা পেয়েছি সেটা হচ্ছে মাটির পাত্র ছাড়া দই জমে কিনা। তাই আজকে আমি দুটো মাটির পাত্রের পাশাপাশি একটা সিরামিকের পাত্র, একটা স্টিলের বাটি, একটা কাচের বাটি এবং সেই সঙ্গে দুটো নিয়েছি প্লাস্টিকের বাটি। আরও যদি কোনো বাটি আমার বাসায় থাকতো সেগুলোও নিতাম, কারণ আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সব ধরনের পাত্রেই দই জমানো সম্ভব, কোনো সমস্যা নেই। শুধু একটা জিনিসই খেয়াল রাখতে হবে, যখন আপনি এই দুধের সঙ্গে দই বীজটা মেশাবেন তখন যেন এর তাপমাত্রা ঠিক থাকে এবং যে জায়গায় রেখে আপনি দইটা জমাতে চাচ্ছেন সেখানের পরিবেশটা যেন একটু উষ্ণ থাকে, মানে প্রয়োজনের তুলনায় একটু গরম গরম ভাব থাকে। তাহলেই দই বীজে থাকা ব্যাকটেরিয়া এই দুধের মধ্যে গিয়ে দুধটাকেও জমিয়ে দই বানিয়ে দিবে। খুবই সিম্পল একটা ব্যাপার। আপনি চুলায় বানান, ওভেনে বানান বা কাঁথা কম্বল দিয়ে ঢেকে এটাকে বিছানায় শুয়ে রাখুন, যাই করুন না কেন আপনার তাপমাত্রাটা ঠিক থাকতে হবে যখন আপনি দুধের সঙ্গে দই বীজ মেলান। দেখতেই পেলেন যতটুকুন আমি দুধের মিশ্রণ তৈরি করেছিলাম সেটা সবগুলো বাটিতে একটু একটু করে ঢেলে নিয়েছি। এইবার আমি এইগুলোকে জমাবো ওভেনে রেখে। আমি পার্সোনালি ওভেনে রেখে দইটা জমাতে পছন্দ করি, কারণ সময়টা কম লাগে, নষ্ট হয়ে যাওয়ার চান্স নেই। আর তাছাড়া আমার এখানে গরম পড়ে না, তো বাইরে রেখে জমাতে গেলে দেখা যায় অনেক বেশি সময় লাগে এবং দইয়ের মধ্যে একটু পানি উঠে যায়। আমি যেটা করছি, একটা ট্রের উপরে নিয়ে নিয়েছি সবগুলো বাটি, এতে করে একবারে আমার ঢাকতে সুবিধা হবে। একটা ফয়েল পেপার দিয়ে ঢেকে নিয়েছি। তারপরে একটা বন্ধ ওভেনে এটাকে রেখে দিয়েছি 3 ঘন্টার জন্য। ওভেনটাকে আমি 80 ডিগ্রি সেন্টিগ্রেডে চালিয়ে নিয়েছিলাম আধা ঘন্টা, তারপর সেটাকে বন্ধ করে 3 ঘন্টা রেখে দিয়েছিলাম। বাটিগুলো যেহেতু ছোট তাই 3 ঘন্টার মধ্যেই জমে গিয়েছে। আর যদি বড় বাটি হতো তাহলে সময়টা হয়তো আরও একটু বেশি লাগতে পারতো। আপনারা যারা চুলায় তৈরি করতে চান এই দই, আমার একটা রেসিপি আছে কিভাবে চুলায় দই বানাতে হয়, হুবহু সেই প্রসেস ফলো করে আপনারা একইভাবে এই দইটাও বানাতে পারেন। তো সেই রেসিপি লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এমনিতে বানাতে চাইলে তো বললামই, জাস্ট ঢাকনা দিয়ে ঢেকে একটা মোটা কাঁথা বা কম্বল দিয়ে জড়িয়ে এটাকে রেখে দিতে হবে কোনো বদ্ধ জায়গায়, যেমন ধরুন কিচেনের ক্যাবিনেট। আর দেখতেই পাচ্ছেন সবগুলো বাটির দই একদম সুন্দর মতো জমে গিয়েছে। কোনোটাই কিন্তু আলাদা নয়, বাটি কোনো ফ্যাক্টরি না। আসল ব্যাপার হচ্ছে দুধের তাপমাত্রা আর কোথায় আপনি এটা রাখছেন। যখন বুঝবেন আপনার দইটা বসে গিয়েছে বা জমে গিয়েছে তখন অন্তত পক্ষে 1 ঘন্টার জন্য ফ্রিজের নর্মাল চেম্বারে এটা রেখে দিবেন। এতে করে আপনার দই আরও ভালোভাবে সেট হবে, বাটি উল্টে ধরলেও এটা পড়ে যাবে না। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এই দইটা জমে গিয়েছে। আর একটা বিষয় মাথায় রাখবেন, আপনার দই যত ভালোভাবেই জমুক না কেন, একবার যদি আপনি দইটা কাটেন বা ভাঙেন সেখান থেকে কিছুটা পানি পরে বের হবেই, সাথে সাথে হবে না। যদি আপনি ফ্রিজে রেখে দেন একটু পানি রিলিজ করবেই, এটা খুবই স্বাভাবিক। তবে দই কাটার সঙ্গে সঙ্গে যদি হুড়মুড় করে পানি বের হয় সেটা স্বাভাবিক নয়, তার মানে দইটা ঠিকমতো জমেনি। এই যে আমি একটা বাটিটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর দইটা উঠে এসেছে, নিচে কোনো পানি দেখা যাচ্ছে না। কিন্তু এই বাটিটাই যদি আমি ফ্রিজে এখন রেখে দিই, ঘন্টাখানেক পরে বা 2 ঘন্টা পরে দেখা যাবে একটুখানি পানি ওই কাটা জায়গার মধ্যে দেখা যাচ্ছে। এটা নর্মাল। এছাড়া আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে আমাকে জানাবেন, তবে তার আগে ডেসক্রিপশন বক্সটা একটু ভালো করে পড়ে নেবেন, কারণ অনেক তথ্য আমি সেখানেও দিয়ে থাকবো। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।